প্রিয় ছাত্রবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে আসসালামু আলাইকুম। পড়াশোনা কি করছো? আমি আশা করছি পড়াশোনা শুরু করে দিয়েছো। আজকে কথা বলছি হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে। আমি জেসমিন আরা, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা কলেজ। তৃতীয় বর্ষের ছাত্ররা তোমরা জানো, তোমাদেরকে আমি পড়াচ্ছি কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সেখান থেকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মেকিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন। তোমরা জানো, এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা দেখেছি কিভাবে কোনো সম্পত্তি বা কোনো বিনিয়োগ আমরা একটা বদলে আরেকটা কিভাবে স্থানান্তর করবো বা রিপ্লেস করবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। ক্যাপিটাল বাজেটিং নিয়ে তোমরা অনেক কিছু জানো। ক্যাপিটাল বাজেটিং অনেক বিষয়ের সাথে ইনক্লুড করা আছে যা তোমরা ফার্স্ট ইয়ারে শিখেছো। আমরা এখন অ্যাডভান্স প্রবলেমগুলো নিয়ে কথা বলছি। আমি আশা করছি যে তোমরা ক্লাস এনজয় করছো। পড়াশোনা নিজেরা না করলে কিন্তু ক্লাস এনজয় করা যাবে না, মনে হবে কিছুই বুঝতে পারছি না, করতে হবে। তো আসো, আজকে আমরা যে বিষয়টা, আমরা আজকেও আছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে। আমরা সেখান থেকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা বোর্ডে লিখেছি ইফেক্ট অফ ইনফ্লেশন ইন ইনভেস্টমেন্ট ডিসিশন। ইফেক্ট অফ ইনফ্লেশন ইন ইনভেস্টমেন্ট ডিসিশন। ইফেক্ট হচ্ছে প্রভাব, ইনফ্লেশন সবাই জানি তোমরা মুদ্রাস্ফীতি। তাহলে বলছে বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে এই মুদ্রাস্ফীতি কি প্রভাব বিস্তার করবে এবং তার ফলে আমাদের কি সমস্যার মধ্যে আমরা যাব, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন শিখব। তো এক্ষেত্রে আমাদের ইনফ্লেশনের ইফেক্ট বোঝার আগে আমাদেরকে জানা দরকার হোয়াট ইজ ইনফ্লেশন। দেখুন, ডেফিনিশন অনেক রকম আছে, আমি একটা দিয়েছি, এখানে লিখেছি ইনফ্লেশন does indicates a decrease in the purchasing power of a nation's currency. Nation's currency, আমাদের দেশের কারেন্সি কি? আমাদের দেশের কারেন্সি হচ্ছে টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতা, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, যা দিয়ে আমরা বুঝি যে আমাদের এখন ইনফ্লেশন হচ্ছে। তার মানে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, যে আগে আমরা 1 টাকা দিয়ে যা কিনতে পারতাম, ইনফ্লেশন হলে আমরা 1 টাকা দিয়ে সেই জিনিস আমরা ক্রয় করতে পারছি না। টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, বাট টাকার ফ্লো বেড়ে যাচ্ছে। তাহলে ইনফ্লেশন does indicates a decrease in the purchasing power of a nation's currency. এরপর আমরা বলছি যে যদি আমরা ইনফ্লেশনকে কনসিডার না করি তো কি সমস্যা হতে পারে। বলছে the capital investment analysis will be unrealistic if the impact of inflation is not properly incorporated. বলছে যদি তুমি ইনফ্লেশনকে প্রপারলি কাজে না লাগাও বা কনসিডার না করো, তাহলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ঠিকঠাক মতো বা রিয়েলিস্টিক হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে ইনফ্লেশনকে, তোমার ইনফ্লেশনের যে প্রভাব আছে সেটাকে কনসিডার আনতে হবে। তো ইনফ্লেশন কনসিডার করতে গিয়ে আমাদেরকে যে বিষয়গুলোর ভিতর দিয়ে যাব, আসলে আমরা সেগুলোকে দেখি। আমরা জানি ক্যাশ ইনফ্লো, এই শব্দের সাথে তোমরা অনেক দিন থেকে পরিচিত হয়েছো, ক্যাশ ইন ফ্লো। তো ক্যাশ ইন ফ্লোর ক্ষেত্রে আমাদের কিভাবে স্টেটমেন্ট করে আমরা রেভিনিউ থেকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সে চলে যায়, এই স্টেটমেন্টও তোমরা তৈরি করা শিখেছো, সেটা আমাদের এখন কাজে লাগবে। আর তার সাথে আমরা ইনফ্লেশন রেটটাকে কিভাবে অ্যাডজাস্ট করব সেটাকে আমরা দেখব। এখানে আমাদের দুই রকমের ক্যাশ ইনফ্লোকে আমরা চিন্তা করতে হবে। একটা হচ্ছে রিয়েল ক্যাশ ইনফ্লো আর একটা হচ্ছে নমিনাল ক্যাশ ইনফ্লো। আসলে আমরা দেখি হোয়াট ইজ রিয়েল ক্যাশ ইনফ্লো, হোয়াট ইজ নমিনাল ক্যাশ ইনফ্লো। ক্যাশ ফ্লো নিয়ে আমরা কথা বলছি যে সেখানে ক্যাশ ফ্লোকে আমরা 2 রকমের ভাগে ভাগ করতে হবে। আমরা দেখো লিখেছি নমিনাল ক্যাশ ফ্লোস, একটা লিখেছি রিয়েল ক্যাশ ফ্লোস। What is nominal cash flows? Nominal cash flows is the amount of future revenues that the company expects to take in and pay out without any adjustment of inflation. Without any adjustment of inflation. তার মানে nominal cash flow হচ্ছে যেখানে তোমার
ইনফ্লেশন যে রেট থাকবে সেই রেটের সাথে কোনো অ্যাডজাস্ট করা হয়নি। ভেরি গুড। দেন রিয়েল ক্যাশ ফ্লো। হোয়াট ইজ রিয়েল ক্যাশ ফ্লোস? Real cash flows express a company's cash flow with adjustment of inflation. It is referred to the cash flow's purchasing power. তাহলে কি দাঁড়াচ্ছে যে যে ক্যাশ ফ্লো সাথে তোমার ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করা হবে সেটাই হচ্ছে রিয়েল ক্যাশ ফ্লো। আর এটা দিয়ে কি বোঝানো হয় যে যে ক্যাশ ফ্লোটা আছে তার পারচেজিং পাওয়ার কত। তাহলে আমরা ইনফ্লেশনের অঙ্ক করতে গিয়ে যেখানে ইনফ্লেশন প্রবলেম দেওয়া থাকবে সেই জাতীয় সমস্যা যখন সমাধান করব সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে সেটা কি ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করা আছে নাকি নাই। যদি অ্যাডজাস্ট করা না থাকে তাহলে তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে অ্যাডজাস্ট করা যদি না থাকে সেটা হচ্ছে নমিনাল ক্যাশ ইনফ্লো, আর যদি অ্যাডজাস্ট করা থাকে তবে সেটা হচ্ছে রিয়েল ক্যাশ ফ্লোস। আসলে আমরা পরবর্তী যে সমস্যাগুলো সেটা নিয়ে আমরা কথা বলি। আমাদের এখানে যে কন্ডিশন গুলো আছে অথবা আমরা ইনফ্লেশন সমস্যায় কাজ করতে গিয়ে যে বিষয়গুলোকে আমাদের মনে রাখা দরকার সেগুলো লিখে দিচ্ছি আমি তোমাদের জন্য। আমরা ক্যাশ ইনফ্লোকে আমরা বলেছি রিয়াল এবং নমিনাল, এই দুই ক্ষেত্রে আমরা বের করে দিব কাজ করার জন্য। তো এখানে আমরা তাকে লিখেছি, নোট দিয়েছি এই অঙ্ক করার জন্য আমাদের কি কি বিষয়গুলো জানা দরকার। আমরা 1 নম্বর লিখেছি ইনফ্লেশন রিডিউস আইআরআর। যদি ইনফ্লেশন থাকে তাহলে ইন্টারনাল যে রেট অফ রিটার্ন থাকে সেটা কমে যায়। এরপর বলছি 2 নম্বরে ইনফ্লেশন রেট ক্যান বি ডিফারেন্ট ফর রেভিনিউ এন্ড কস্ট। আমরা যখন ক্যাশ ইনফ্লো বের করি সেখানে আমরা প্রথমে রেভিনিউ চিন্তা করি, তারপরে এক্সপেন্স চিন্তা করি, ডেপ্রিসিয়েশন চিন্তা করি, এই কথাগুলো সেখানে আমাদের থাকে। আমরা যে স্টেটমেন্টটা তৈরি করি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে গিয়ে তখন বলছে ইনফ্লেশন রেট কখনো কখনো রেভিনিউর জন্য এবং কস্টের জন্য আলাদা আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে যার ক্ষেত্রে যে রেট হবে আমরা সেই রেট ব্যবহার করব। আর যদি একটাই ইনফ্লেশন রেট দেওয়া থাকে তাহলে আমরা রেভিনিউর ক্ষেত্রেও সেই রেট আর কস্টের ক্ষেত্রেও আমরা সেই রেটই ব্যবহার করব। 3 নম্বর বলছে except depreciation every item that affected due to inflation। তোমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে গিয়ে যতগুলো আইটেম আছে তার ভেতরে বলছে এখানে যে ডেপ্রিসিয়েশন ছাড়া সবকিছুই তোমার সবগুলো আইটেমই তোমার ইনফ্লেশনের কারণে এফেক্টেড হবে সেখানে। 4 নম্বর বলছে এখানে যে প্রসেসটা কি আছে, কিভাবে আমরা অঙ্ক করব। There are two alternatives to solve the problems। যে প্রবলেমগুলো আমরা সমাধানে যাব সেখানে হচ্ছে দুটো অল্টারনেটিভ আছে। একটা হলো কনভার্টিং নমিনাল ক্যাশ ফ্লোস ইনটু রিয়েল ক্যাশ ফ্লোস, আরেকটা হচ্ছে কনভার্টিং নমিনাল ডিসকাউন্টিং রেট ইনটু রিস্ক ফ্রি রিয়েল রেট। আমরা অঙ্ক করার ক্ষেত্রে যে কোনো এই দুই অল্টারনেটিভের যে কোনো একটি ফলো করব। আমাদের যখন আমরা যে নমিনাল যে ক্যাশ ফ্লো থাকবে সেটাকে আমরা রিয়েল ক্যাশ ফ্লোতে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের যে রেট দেওয়া থাকবে কস্ট অফ ক্যাপিটাল আমরা সেটাই ইউজ করব এবং সেটা ইউজ করে আমরা আমাদের টোটাল পিভি বের করব। আমাদের যদি এনপিভি বের করতে হয় আমরা এনপিভির ফর্মুলা জানি, সেটা কি দেওয়া আছে, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও নেট ক্যাশ আউটফ্লো। তাহলে সেখানে আমরা কি করব, ক্যাশ ফ্লোকে আমরা রিয়েল ক্যাশ ফ্লো বানিয়ে নেব নমিনালকে, কিন্তু রেট ইউজ করব যে রেট কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিছু করব না। আর যদি বি ফলো করি তাহলে বিতে আমরা বলছি যে রেটটাকে আমরা কনভার্ট করে ফেলবো, সেক্ষেত্রে আমাদের যে ক্যাশ ইনফ্লো থাকবে সেটাকে আমরা ঠিক রাখবো। প্রশ্ন আসতে পারে দুই ক্ষেত্রে কি আমাদের একই রকম উত্তর আসবে? সঙ্গত কারণে একই রকমই হওয়ার কথা, কিন্তু কখনো কখনো একই রকম নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা বলছি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের কেন আমাদের একরকম না হতে পারে, যদি ডিসকাউন্টের উপর ডেপ্রিসিয়েশনের উপরে যদি আমরা ইনফ্লেশন রেটকে কনসিডার করি তাহলে আমাদের দুই ক্ষেত্রেই আমাদের তোমার একই রকম রেজাল্ট আসবে। যদি আমরা
ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ইনফ্লেশন কনসিডার করি, আর না করলে আমাদের উত্তর কাছাকাছি যাবে, কিছু এদিক সেদিক হতেই পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছি এখানে যে বিষয়গুলো এই ইনফ্লেশনে আমরা কিন্তু কাজ করছি তোমার ইফেক্ট অফ ইনফ্লেশন। কিসের ক্ষেত্রে ইফেক্ট? ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট ডিসিশন আমরা করছি সেই অনেকদিন থেকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট ডিসিশন। সেখানে যে অ্যাডভান্স যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এখন বলছি যে আমরা যে এর আগে সাধারণত আমরা যে কাজগুলো করেছি সেখানে আমরা কোনো ইনফ্লেশন আমরা ভেবেছি যে 4 বছরের প্রজেক্ট, আমাদের প্রথম বছর এত টাকা পাবো, দ্বিতীয় বছর এত টাকা, তৃতীয় বছর এত, চতুর্থ বছর এভাবে ভেবে নিয়েছি। কিন্তু আমরা কিন্তু এই কথাটা ভাবিনি যে আমাদের যে ইনফ্লেশন হয়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবিনি সেখানে। এখন বলা হচ্ছে যে এটা অবশ্যই ভাবতে হবে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে সেটা ভাববো, কিন্তু প্রশ্ন সমাধান পরীক্ষার খাতায় আমাদের সমাধান করার ক্ষেত্রে যদি ইনফ্লেশন রেট দেওয়া থাকে তবে আমাদের ইনফ্লেশন রেট ভাবতে হবে, না দেওয়া থাকলে ভাবার কিছু নাই। আমরা ধরে নিচ্ছি আমাদের ইনফ্লেশন রেট দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের সমাধানে যেতে হবে। আমরা প্রথম যে অল্টারনেটিভটা আছে, আমরা কনভার্টিং নমিনাল ক্যাশ ফ্লো ইনটু রিয়েল ক্যাশ ফ্লো, এটাকে ধরে নিয়ে আমরা আমাদের যে আজকে যে সমস্যাটা আমি আলোচনা করব সেটা আমরা এই প্রথম যে অল্টারনেটিভটা আছে সেটা দিয়ে আমরা কাজ করব। আসো আমরা একটা প্রশ্ন দেখি, প্রশ্নের ক্ষেত্রে আমাদের সেই প্রশ্নটা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। আমরা একটি প্রশ্ন লিখেছি, সেটা নিয়ে আমরা সমাধান করব। আসো আমরা তার আগে প্রশ্নটা নিয়ে আলোচনা করি, কি তথ্য আমাদের সামনে দেওয়া আছে। বলা হচ্ছে এখানে ডিটারমিন এনপিভি অফ প্রজেক্ট ফ্রম দি ফলোইং ইনফরমেশন। তাহলে বের করতে বলা হয়েছে এনপিভি ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ফলোইং ইনফরমেশন গুলো কি আছে সেটা আমরা দেখি। বলা হয়েছে এনসিও টাকা 40,000। হোয়াট ইজ এনসিও? দিস ইজ ইনভেস্টমেন্ট। আমাদের প্রথম বছরে যদি আমরা এই প্রজেক্ট নিতে যাই তাহলে আমাদের বিনিয়োগ করতে হবে 40,000 টাকা। দিস ইজ আউটফ্লো, এটাকে বলা হয় নিট ক্যাশ আউটফ্লো 40,000 টাকা। বলা হচ্ছে প্রজেক্ট লাইফ 4 years, cost of capital 12%, inflation rate 10%, tax rate 50%, annual revenue without inflation 30,000 টাকা, cost excluding depreciation টাকা 10,000 টাকা 10,000। তাহলে আমাদের কি কি আরো তথ্য দেওয়া আছে? প্রজেক্টের লাইফ আছে 4 years, কস্ট অফ ক্যাপিটাল যেটা নর্মাল আমাদের যে কস্ট অফ ক্যাপিটাল রেট দেওয়া আছে সেটা হচ্ছে 12% নমিনাল, ইনফ্লেশন রেট আছে 10%, ট্যাক্স রেট 50%, অ্যানুয়াল রেভিনিউ দেওয়া আছে আমাদের 30,000 টাকা, সেখানে আবার কস্ট এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। আমরা CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কে ডিসকাউন্টিং করে নিয়ে তবে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করি, তারপরে তার সাথে আমরা এনসিও অ্যাডজাস্ট করে নিয়ে বের করি এনপিভি অথবা নিট প্রেজেন্ট ভ্যালু। আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে? না, দেওয়া নেই। আমরা শিখেছি ট্যাক্স রেট, এক্সপেন্সেস এগুলো দেওয়া থাকলে আমরা স্টেটমেন্ট তৈরি করে আমরা নির্ণয় করে নিব যে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কি। যদি ইনফ্লেশন রেট দেওয়া না থাকতো, ধরো আমাদের ইনফ্লেশন রেট দেওয়া নাই, তাহলে এই অঙ্ক তো তোমরা করেছো আগে, আমাদের ইনফ্লেশন রেট দেওয়া নাই, আমাদের বের করতে বলা হচ্ছে এনপিভি বের করো। এনপিভি বের করার জন্য যে সব তথ্যগুলো আছে এগুলো তোমরা এই সমস্যা নিয়ে তোমরা সমাধান নাকি করেছো। সেখানে আমরা স্টেটমেন্ট তৈরি করে আমরা রেভিনিউ লিখবো, তারপরে রেভিনিউ থেকে আমরা এক্সপেন্সেস বিয়োগ করব, বিয়োগ করলে আমরা নিট রেভিনিউ পাবো, তারপরে তার সাথে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করব, ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করে তার থেকে আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিয়ে আমরা যে এটা পাবো তার সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করব, যোগ করলে তবেই আমরা পাবো হচ্ছে তোমার কি পাবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমরা বলেছি যে ডেপ্রিসিয়েশনের কে ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় না, এবং ডেপ্রিসিয়েশনের উপরে কিন্তু ট্যাক্সও আমরা দেই না। আমরা আগে শিখেছি যে ডেপ্রিসিয়েশন উপরে ট্যাক্স অ্যাডজাস্ট করা হয় না, এই জন্য ডেপ্রিসিয়েশন বিয়োগ দিয়ে
যে ফিগারটা থেকে সেই ফিগারের উপর আমরা ট্যাক্স দিয়ে তবে আবার ডেপ্রিসিয়েশন যোগ করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করি। আর এখন আমার বলা হচ্ছে যে ইনফ্লেশন যদি রেট থাকে তাহলে ইনফ্লেশন রেটও ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাডজাস্ট করা প্রয়োজন নাই। আমাদের বের করতে বলা হয়েছে ডিটারমিন এনপিভি। আমরা এনপিভি বের করব। এনপিভি এট দ্য রেট 12% ডিসকাউন্টিং রেট, আমাদের ট্যাক্স রেট সবই আমাদের দেওয়া আছে। এখানে যে জিনিসটা আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্য থেকে আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন কত। আমাদের প্রজেক্ট আছে হচ্ছে, প্রজেক্টের যে কস্ট সেটা হচ্ছে 40,000 টাকা। প্রজেক্টের লাইফ হচ্ছে 4 ইয়ার্স। আমাদের কোনো সেলভেজ ভ্যালু কিছু বলা নাই, আমরা কোনো ডেপ্রিসিয়েশন মেথড কিছু উল্লেখ নাই। যদি মেথড উল্লেখ না থাকে আমরা সবসময়ের জন্য স্ট্রেট লাইন মেথডে কাজ করি। আমাদের সেখানে ফর্মুলা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। যেহেতু সেলভেজ ভ্যালু 0, তাহলে আমাদের কস্ট হচ্ছে 40,000 বাই লাইফ হচ্ছে 4 ইয়ার্স, তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে 10,000। 40,000 কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন 10,000। তাহলে আমাদের একটা ওয়ার্কিং, ছোট একটা ওয়ার্কিং আমরা তো এখানে ওয়ার্কিং করে নিব যে ডেপ্রিসিয়েশন কত। তারপরে আমরা চলে যাব আমাদের স্টেটমেন্টে, ক্যালকুলেশন করব আমরা সিএফইটি। আর সিএফইটি বের করার পরে আমরা বের করব ডিসকাউন্টিং করে নিয়ে আমাদের এনপিভি কত আছে। আসো আমরা সমস্যাটা তাহলে আমরা সমাধান করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের অঙ্কটা, আমাদের নতুন যে জায়গাটা, এর আগে তোমরা এনপিভি বের করেছো এই তথ্যগুলো দিয়ে, শুধু ইনফ্লেশনটা ইউজ করোনি, শুধু এটা ছিল না, এগুলো তথ্য দিয়ে তোমরা সবাই এনপিভি বের করেছো। নতুন তোমাদের জন্য হচ্ছে ইনফ্লেশন রেট দেওয়া আছে, ইনফ্লেশন রেট কি কনসিডার করতে হবে। যদি তুমি সেটা না করো তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে তোমার অনেক বড় সমস্যা তুমি পড়বে। কারণ তুমি যে টাকাটা আশা করছো আসলে সেই পরিমাণ টাকাটা তোমার, সেই যে টাকার যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা তখন সেটা থাকবে না। অতএব সেটাকে আমাদেরকে যেখানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে সেগুলোকে আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। আর পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে যদি রেট দেওয়া থাকে তাহলে আমাদেরকে কনসিডার করতে হবে, আর রেট দেওয়া না থাকলে তো কনসিডার করার কোনো প্রয়োজনই নাই। আসো আমরা বের করি, পরবর্তী সমাধানে আমরা যাই কিভাবে এই সমস্যাটার সমাধান করতে। তোমরা ভালো করে সমস্যাটা পড়বে এবং সমস্যাটাকে নিয়ে চিন্তা করবে যে অতিরিক্ত কি আছে এবং কিভাবে এটা সমাধান করলাম। আসো আমরা সমাধান করি। যে সমস্যাটা দিয়েছিলাম আমরা, সেই সমস্যাটা আমরা এখন সমাধানে আসছি। দেখো এখানে খুব একটা বেশি ওয়ার্কিংস করার প্রয়োজন নাই, এই জন্য শুধু একটা ওয়ার্কিংস আমরা ডেপ্রিসিয়েশন করে নিয়েছি। সেখানে ডেপ্রিসিয়েশন আমরা বলেছিলাম যে আমাদের প্রশ্নের ভেতরে যদি ডেপ্রিসিয়েশনের কোনো মেথড বলা না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে স্ট্রেট লাইন মেথডই করে থাকি। স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার। আমাদের কোনো সেলভেজ ভ্যালু দেওয়া নাই, তাই আমরা কস্টকে ইয়ার দিয়ে ভাগ করে 10,000 টাকা পেয়েছি, আমরা ডেপ্রিসিয়েশন পেয়েছি 10,000 টাকা। এখানে আমি লিখে দিয়েছি, দেখো এখানে আমরা এইভাবে লিখেছি যে অ্যাজিউমিং নো ইফেক্ট অফ ইনফ্লেশন ইন ডেপ্রিসিয়েশন। আমরা বলেছি যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যদি ইনফ্লেশন আমরা ইফেক্ট দেখাই তাহলে একরকম হবে সমাধান, আর যদি ইফেক্ট না দেখাই তাহলে হবে আরেক রকম। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে তোমার ইনফ্লেশনের ইফেক্ট দেখানোর প্রয়োজন নাই, তবু আমরা লিখে দিলাম এখানে। যদি কখনো অঙ্কে বলে যে ডেপ্রিসিয়েশনে তোমার ইনফ্লেশন ইফেক্ট দেখাও, সেক্ষেত্রে তুমি যাতে বুঝতে পারো। তাহলে আমরা আমাদের লিখেছি, দেখো ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অ্যাডজাস্টিং ইনফ্লেশন। আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ক্যালকুলেশন করব এবং এখানে বলে দিয়েছি অ্যাডজাস্টিং ইনফ্লেশন। তোমরা এই ইনফ্লেশন অ্যাডজাস্ট ছাড়াই আগে তোমাদের কাজ করাই আছে। আমাদের অঙ্কে দেওয়া আছে রেভিনিউ, তোমার রেভিনিউ দেওয়া আছে 30,000। দেখো আমি 4টা ঘর করেছি কারণ আমাদের প্রজেক্ট হচ্ছে 4 বছরের, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4। আমরা 4টা কলাম করেছি। আমাদের প্রতি বছরই রেভিনিউ সমান, ফলে আমাদের জন্য একটা বছর একটা ইয়ার একটা বুঝতে পারলে বাকিগুলো আমাদের বোঝার জন্য আর কোনো সমস্যা থাকার কথা না। এখানে আমরা পার্টিকুলারের মধ্যে লিখেছি রেভিনিউ। রেভিনিউ আমাদের প্রশ্নে দেওয়া আছে যে সেখানে দেওয়া আছে তোমার এক্সক্লুডিং কস্ট। এক্সক্লুডিং কস্ট দেওয়া তোমার আছে, রেভিনিউ দেওয়া আছে 10,000 টাকা, বলা আছে সরি রেভিনিউ দেওয়া আছে 30,000 টাকা আর কস্ট দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা রেভিনিউ থেকে যদি কস্ট মাইনাস করি তাহলে আমাদের নমিনাল নেট রেভিনিউটা পেয়ে যাব। আমরা সেটাই এখানে দেখেছি। আমরা প্রয়োজন হলে এই জায়গাটাকে আমরা ওয়ার্কিংসেও দেখিয়ে আসতে পারতাম,
না দেখে এখানে দেখিয়ে দিচ্ছি। রেভিনিউ লেস কস্ট 10,000 টাকা, আমরা পেয়েছি নমিনাল রেভিনিউ হচ্ছে 20,000 টাকা। এখন এই যে নমিনাল রেভিনিউ 20,000 টাকা, আসলে কি যদি আমরা ইনফ্লেশনটাকে এখন অ্যাডজাস্ট করি তাহলে এই 20,000 টাকার ভ্যালুটা তো আর আসলে 20,000 টাকা থাকে না। 20,000 টাকার 20,000 টাকার ভ্যালুটা কমে যায়, টাকার ফ্লোটা বেড়ে যায়। টাকার ফ্লোটা বাড়ার যে ফর্মুলাটা আমরা তখন বলেছি যে নমিনাল রেভিনিউটা কে আমরা কনভার্ট করবো হচ্ছে রিয়েল রেভিনিউতে। রিয়েল রেভিনিউর জন্য একটা ফর্মুলা দিয়েছি, দেখো এখানে আছে নমিনাল রেভিনিউ ইন্টু 1 প্লাস IR টু দি পাওয়ার n। IR হচ্ছে এই যে নিচে লিখে দিয়েছি ইনফ্লেশন রেট, IR হচ্ছে ইনফ্লেশন রেট। ফর্মুলাটা হচ্ছে নমিনাল রেভিনিউ ইন্টু 1 প্লাস IR টু দি পাওয়ার n। আমরা এই ফর্মুলা ব্যবহার করব যখন আমাদের ইনফ্লেশন রেট প্রতি বছরে সমান থাকবে। আমরা বলছি যে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করব যখন প্রতি বছর ইনফ্লেশন রেট আমাদের একই রকম থাকবে। আমাদের ইনফ্লেশন রেট দেওয়া আছে কত অঙ্কে? আমাদের ইনফ্লেশন রেট দেওয়া আছে হচ্ছে তোমার 10%। তো সেই 10% সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এখন কাজ করব। আমাদের এখানে আছে 20,000, আমরা এই 20,000 কে যদি এখানে দেখো যদি আমরা এভাবে করি, আমাদের ইনফ্লেশন রেট হচ্ছে এরকম 1 প্লাস তোমার 0.10, তাহলে আমাদের হচ্ছে এই তোমার যে এই 20,000 যেটা আছে এই 20,000 কে যদি তুমি ভাগ দাও তোমার 20,000 কে যদি তুমি গুণ দাও 1 প্লাস 0.10, দেখো আমি একটা এখানে করে দেখাচ্ছি, 20,000 গুণ 1.1, এই একটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ক্যালকুলেটর ইউজ করো এবং দেখো 20,000 ইন্টু 1.1 হয়েছে 22,000 টাকা। এর অর্থ হলো যে তোমার এক বছর পরে তুমি যে 20,000 টাকা ভাবছো ইনফ্লেশনের কারণে সেটা আসলে ফ্লোটা 22,000 হয়ে যাবে। ঠিক তেমনি সেম প্রসিডিউর পরবর্তী বছরগুলোতে 20,000 কে এখন যেহেতু সেকেন্ড ইয়ার তাহলে ইম্প্যাক্ট হবে 1.1 টু দি পাওয়ার 2, এটা হবে পাওয়ার 3, এটা হবে 4। সেইভাবে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এখানে এই যে 22,000 টাকা, 24,200 টাকা, 26,620 আর 29,282। শুধু এই জায়গাটা বুঝলেই তোমাদের বাকি সব বোঝা হয়ে যাচ্ছে। আবার বলছি আমরা এই যে জায়গাটা তোমার অনেক সময় আছে এই বিয়োগ তোমার শুধু এই সমস্যাগুলো দিল না, শুধুই দিল নমিনাল রেভিনিউ হচ্ছে তোমার 20,000 টাকা, এমন দিতে পারে। এখানে অঙ্কে তোমার রেভিনিউ দিচ্ছে, কস্ট দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে রেভিনিউ থেকে কস্ট মাইনাস করে আমরা নমিনাল রেভিনিউতে গেলাম। এখন নমিনাল রেভিনিউর সাথে আমরা অ্যাডজাস্ট করছি ইনফ্লেশন রেট। নমিনাল রেভিনিউর সাথে ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করার জন্য যে ফর্মুলা নমিনাল রেভিনিউ ইন্টু 1 প্লাস IR, IR হচ্ছে ইনফ্লেশন রেট টু দি পাওয়ার n। আবার বলছি এই ফর্মুলা ইউজ হবে যখন ইনফ্লেশন রেট তোমার প্রতি বছর একই রকম থাকবে। আমাদের ইনফ্লেশন রেট হচ্ছে 10%, দ্যাট মিনস 0.10। আমরা 1 প্লাস 0.10 এই গুণ করে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা আরো ক্লিয়ার করে এরপর দেখায় দিব আমি। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার 22,000, এই 20,000 এর জন্য 22,000 পেয়েছি, সরি 22,000 ফ্লো হবে। আচ্ছা, এরপরে বাকি কাজগুলো তো তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আমরা এরপরে লিখেছি এই নমিনাল রেভিনিউ পেয়ে গেলাম। নমিনাল রেভিনিউ হচ্ছে 22,000, 24,200, 26,620 আর 29,282। এই যে টাকাগুলো, এই টাকা থেকে এখন আমরা লিখেছি লেস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা বের করেছিলাম এই যে 10,000, তার প্রতি বছরের ডেপ্রিসিয়েশন আমাদের সমান 10,000 করে আমরা বিয়োগ দিয়ে দিলাম, পেয়ে গেছি আমরা পিবিটি। পিবিটি কি? প্রফিট বিফোর ট্যাক্স। আমরা এখানে ইএটিও লিখি, আর্নিং আফটার ট্যাক্স। আমরা পিবিটি না লিখে ইএটিও লিখতে পারি, ইএটি আর্নিং, সরি ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। আমরা এখানে লিখবো হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স অথবা পিবিটি। এটা বিয়োগ করে আমরা পেলাম 12,000, 14,200, 16,620, 19,282। অঙ্কে দেওয়া আছে ট্যাক্স রেট দেওয়া আছে আমাদের 50%। তো 50%
লেস ট্যাক্স 50%। 50% অর্ধেক অর্ধেক সব দেখো অর্ধেক করাই আছে, আমরা অর্ধেকটা লেস করে দিয়েছি, সবগুলো বিয়োগ বিয়োগ দিয়ে আমরা পেয়েছি হলো 6000, 7100, 8310, 9441। এটা হচ্ছে আমাদের PAT অথবা EAT। EATও আমরা লিখতে পারি EAT, আর্নিং আফটার ট্যাক্স অথবা প্রফিট আফটার ট্যাক্স। আমরা ট্যাক্স অ্যাডজাস্ট করা হয়ে গেল। আমরা প্রথমে যে নমিনাল রেভিনিউ ছিল তাকে আমরা ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আমরা ডেপ্রিসিয়েশন লেস করে দিয়েছি, লেস করে আমরা ট্যাক্স অ্যাডজাস্ট করলাম, ট্যাক্স অ্যাডজাস্ট করার পরে আমরা পেয়েছি PAT, প্রফিট আফটার ট্যাক্স। এর সাথে এখন আবার এই যে ডেপ্রিসিয়েশন যে যোগ তো তোমাদের আগেই জানা আছে, সেই জায়গাটা ডেপ্রিসিয়েশন আমরা যোগ করলাম, যোগ করে আমরা পেয়েছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তোমার 16,000, 17,100, 18,310, 19,641। তোমাদের এই সবই জানা, এই প্রসিডিউর সবই জানা, শুধুমাত্র এই জায়গাটাই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাটাই হচ্ছে তোমাদের জন্য নতুন, যেখানে ইনফ্লেশন রেটকে অ্যাডজাস্ট করা হচ্ছে। ইনফ্লেশন রেট আমরা অ্যাডজাস্ট করে আমরা দেখো যেটা আমরা ভাবছি 20,000, আসলে তখন আমাদের ফ্লোটা হয়ে যাবে টাকার ইয়েতে হবে তোমার 22,000, টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে আমাদের। তা সেক্ষেত্রে এই আমরা পেয়ে গেলাম IR লিখেছি, IR হচ্ছে ইনফ্লেশন রেট। আমরা এই জায়গাটা এখানে না দেখিয়ে আমরা আলাদা করেও করে আসতে পারি। আচ্ছা, এখন আমাদের অঙ্ক কি শেষ হয়েছে? না, অঙ্ক শেষ হয়নি। আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করেছি, আমাদের বের করতে বলা হয়েছে NPV। আসো আমরা NPV বের করি। এখন আমাদের কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে হচ্ছে 12%, তো 12% রেটে আমাদের NPV কত হয় সেটা আমরা এখন বের করি। আমরা আগে যে স্টেটমেন্টটা তৈরি করেছিলাম সেখানে বের করেছিলাম ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, আর এখন আমাদের যেটা বের করছি সেটা হচ্ছে স্টেটমেন্ট শোয়িং NPV এট দ্য রেট ডিসকাউন্টিং তোমার হচ্ছে 12%। এই 12% হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর এই যে CFT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা আমরা এর পূর্ববর্তী যে স্টেটমেন্ট ছিল সেখান থেকে আমরা নির্ণয় করেছি। আর 12% রেট, এই যে 12% আমি রেট লিখে দিচ্ছি, দেখো এখানে আমাদের যে ছকটা আছে, ছক হচ্ছে ইয়ার, CFT ডিসকাউন্টিং ফ্যাক্টর তোমার এট দ্য রেট 12% PV প্রেজেন্ট ভ্যালু। আমরা জিরো যে বছর সে বছর, তার মানে প্রথম বছরে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 40,000 টাকা, যা আউটফ্লো আমরা এখানে মাইনাস দেখিয়েছি, এবং পরবর্তী বছরগুলোতে এই যে ইনফ্লোটা এটা আমরা পেয়েছি আগের স্টেটমেন্ট থেকে। আর এই যে ফ্যাক্টরিং, এটা তোমরা সবাই জানো কিভাবে নির্ণয় করতে হয়, আমাদের সবার বইয়ে একটা চার্ট দেওয়া আছে, অথবা ফর্মুলা ইউজ করে আমরা এটা নির্ণয় করতে পারি। এই যে জায়গাটা আমরা বের করেছি এখানে, এটা এখন নতুন করে তোমাদের আর কিছু দেখানোর নেই, তোমরা এটা শিখেছো। এর সাথে আমরা এটাকে গুণ করে আমরা পেয়েছি প্রেজেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু আমাদের যে NPV আছে, NPV নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে NPV ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু TPV মাইনাস NCO, নেট ক্যাশ আউটফ্লো। আমাদের এই যে এই জায়গাটা, তার মানে এটা যোগ করে এখান থেকে বিয়োগ করলে আমরা একবারই করে ফেলেছি, আমরা পেয়েছি 13,445 টাকা। আমরা লিখেছি সো NPV ইজ টাকা 13,445, দিস ইজ পজিটিভ। তোমাকে কিন্তু প্রশ্নে বলে নাই যে তুমি কি প্রজেক্টটা গ্রহণ করবে, সিদ্ধান্ত নিতে বলে নাই, শুধু বলেছে ডিটারমিন NPV। তা তোমার উত্তর দেওয়া শেষ হয়ে গেল, তুমি এখানে NPV লিখবে 13,445 টাকা। কিন্তু প্রশ্ন যদি বলে তুমি সিদ্ধান্ত নাও যে এই প্রজেক্ট কি অ্যাকসেপ্ট করবে না করবে না, আমরা শিখেছি NPV এর ক্ষেত্রে যে প্রজেক্ট অ্যাকসেপ্ট অর রিজেক্ট যে ক্রাইটেরিয়া আছে সেখানে আমরা শিখেছি যদি পজিটিভ হয় তবে আমরা সেই প্রজেক্ট গ্রহণ করব। তো আমরা এখানে পজিটিভ পেয়েছি হচ্ছে 13,445 টাকা। আমরা 40,000 টাকা বিনিয়োগ করে আমাদের এই যে নেট প্রেজেন্ট ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের 13,445, ফলে আমরা এই প্রজেক্টটা গ্রহণ করতে পারি। আমরা লিখবো তখন যে সো দ্য প্রজেক্ট শুড বি সিলেক্টেড অর অ্যাকসেপ্টেড, যা খুশি লেখো তোমরা সেখানে। তাহলে যে অঙ্কটা আমরা এতক্ষণ ধরে করলাম সেখানে তোমরা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত ভালো করে দেখো প্রিয় ছাত্ররা। তোমাদের সামনে নিয়ে যদি অঙ্কটা বোঝাতে পারতাম তাহলে আমার নিজেরই খুব ভালো লাগতো, তোমরা সাথে সাথে আমার সাথে করতে, তাহলে তোমাদের হাতে কলমে করার ফলে যে নিজেরাই এই জায়গাগুলো ধরতে পারতে। তারপরও তোমরা বড় হয়েছো, যথেষ্ট বড় হয়েছো, আমি আশা করবো যে এটা দেখে নিজেরা খাতায়
আবার নিজেরাই আরেকবার প্র্যাকটিস করো এবং বুঝতে পারবে। খুব একটা পার্থক্য কিন্তু আগের এমপিভি বের করার সাথে নেই, শুধুমাত্র আমরা ইনফ্লেশন রেটটাকেই শুধু অ্যাডজাস্ট করে নিচ্ছি, বাকি সব কথাবার্তাগুলো কিন্তু আগের মতনই আছে। ফলে আমাদের যে অল্টারনেটিভ, আমরা বলেছিলাম দুটো অল্টারনেটিভে আছে, আমাদের যে কোনো একটা ইউজ করলে আমাদের চলবে, আমরা একটা ইউজ করে নিয়েছি, এখানে সমস্যা নেই এক্ষেত্রে। আর যদি তোমাদের সামনে আমি ক্লাসরুমে এটা করাতে পারতাম, তোমরা নিজেরা খাতা কলমে করতে এবং তোমাদের আরো বেশি ক্লিয়ার হতো। তারপরও তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, নিজের হাতে প্রশ্নটাকে তুলে নিয়ে নিজেরা সেটা সমাধান করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখো যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো, নিশ্চয়ই করছো। সবাই করতে না পারলেও কেউ না কেউ অবশ্যই তোমরা পড়াশোনা করছো। এবং এই জায়গাগুলো তোমরা কলেজ আমাদের খুলে গেলেই হয়তো পরীক্ষায় বসতে হবে তোমাদের, তখন খুব বেশি সময় পাবে না হাতে। তাই আমাদের এই প্রচেষ্টা তোমাদের 100% কাজে না লাগলেও কিছু না কিছু কাজে লাগবে এই আশা করেই কিন্তু আমরা আমরা তোমাদেরকে ক্লাস মানে ডিজিটাল ক্লাসরুমে নিয়ে এসেছি। এবং তোমরা আশা করছি সব সমস্যা উপেক্ষা করেও এই কাজের জন্য, এই পড়াশোনার জন্য কিছুটা সময় বরাদ্দ করবে। আমার দোয়া রইল তোমাদের প্রতি। সবার শারীরিক এবং মানসিক সুস্থ থাকো, সবাই পরিবারের সাথে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাই আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।